দেশের জনগণ স্বভাবতই অসন্তুষ্ট ছিল বাইডেন প্রশাসনের উপর। যে কয়েকটি বিষয়ে বাইডেন প্রশাসনের ভরাডুবির পিছনে কাজ করেছে তার মধ্যে অন্যতম ছিল মূল্যস্ফীতি। এবং এই মূল্যস্ফীতির কারণে দেশের মানুষ, বিশেষ করে নিম্ন আয়ের মানুষজন খুবই জীবনযাত্রায় বিপাকে পড়ছিল, নানা দুর্ভোগের মুখোমুখি হচ্ছিল। তাই তারা নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে বিপুল ভোটে জয়ী করেছেন। তাদের প্রত্যাশা ছিল ডোনাল্ড ট্রাম্প প্রশাসন দায়িত্ব নেওয়ার পর দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াবে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প তার দায়িত্ব নেওয়ার এক মাসের মধ্যে বলছেন, তিনি স্বীকার করেছেন ফক্স নিউজের একটি ইন্টারভিউতে, বলছেন যে ইনফ্লেশন এটি আবারও ফিরে আসছে। এবং অর্থনৈতিক সূচকগুলো বলছে 2023-এর অগাস্ট মাসের পর চলতি বছর জানুয়ারি মাসে সর্বোচ্চ মূল্যস্ফীতি ছিল, কিংবা জীবনযাত্রার মান অনেক বেশি বেড়ে গিয়েছে। তাই যদি ডোনাল্ড ট্রাম্প নিজেই এখন বলেন মূল্যস্ফীতি বেড়ে যাচ্ছে কিংবা ফিরে আসবে, এবং এটির জন্য তিনি দায় দিচ্ছেন বাইডেনকে, জো বাইডেন এর জন্য দায়ী বলে তিনি বলছেন। এইখানে আসলে দায় এড়ানোর সুযোগ, যিনি যখন দায়িত্বে থাকেন তারই দায়টা নিতে হয়। তাই দায় এড়ানোর সুযোগ কতটুকু আছে সেসব বিষয়ে আমরা বিশ্লেষণ করার একটু চেষ্টা করব। একই সঙ্গে নাটকীয় মোড় নিচ্ছে ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়গুলো, বিশেষ করে ইউরোপের দেশগুলোকে বাদ দিয়ে যে আলোচনার সূচনা করেছে ট্রাম্প প্রশাসন রাশিয়াকে সঙ্গে নিয়ে। এর মধ্যেই তারা এক দফা বৈঠক করে ফেলেছেন সৌদি আরবে। অন্যদিকে ইউরোপিয়ান ইউনিয়নের নেতারা কিংবা ইউরোপীয় ইউনিয়ন দেশ, জোটভুক্ত দেশগুলো, তারাও কিন্তু বৈঠক করেছে। দুইটি বৈঠকের ফলাফল যাই হোক না কেন, এই ঘটনাটা নাটকীয় মোড় নিচ্ছে যখন ডোনাল্ড ট্রাম্প ব্যক্তিগত আক্রমণ করা শুরু করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে। তিনি বলছেন জেলেনস্কি একজন ডিক্টেটর কিংবা স্বৈর শাসক, যেটি নিয়ে অনেকেরই আপত্তি থাকে, কারণ এই স্বৈর শাসকের তকমাটা অনেক রাষ্ট্রপ্রধানই নিতে পারেন না। তারা মনে করেন এটি তাদেরকে ব্যক্তিগতভাবে অপমান করা হয়, এবং জেলেনস্কি আসলে কতটা স্বৈর শাসক সেটি নিয়ে যথেষ্ট আলোচনার সুযোগ রয়েছে। অন্যদিকে নিউ ইয়র্ক সিটিতে যেটি ঘটছে, নিউ ইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস, তিনি নির্বাচনের আগে থেকে ট্রাম্পের ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেছেন এবং হয়েছেন। তিনি ট্রাম্প প্রশাসনকে অভিবাসন নীতিতে পুরো সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন। নিউ ইয়র্ক সিটিতে আইস অভিযান পরিচালনা করছে, কিন্তু এর বিনিময়ে ট্রাম্প প্রশাসন যেটি করছে সেটি হলো তার বিরুদ্ধে 5টি দুর্নীতির মামলা ছিল। সেই 5টি দুর্নীতির মামলা থেকে তাকে দায় মুক্তি দেওয়ার জন্য ডিপার্টমেন্ট অফ জাস্টিস এর মধ্যেই সুপারিশ করেছে। যদিও এর ফলে নিউ ইয়র্ক সাউদার্ন ডিস্ট্রিক্টের ইউএস অ্যাটর্নি ড্যানিয়েল সেশন তিনি পদত্যাগ করেছেন, তার সঙ্গে আরো 6 জন আইন কর্মকর্তা পদত্যাগ করেছেন। এই অবস্থায় বিচারক জরুরি ভিত্তিতে আজকে ট্রাম্প এরিক অ্যাডামসের যিনি আইনজীবী তাকে এবং একই সঙ্গে ডিওজে ডিপার্টমেন্ট অফ জাস্টিসের ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমিলি ববকে আজকে আদালতে তলব করেছেন এবং বলেছেন কোন যুক্তিতে তারা আসলে এই মামলাটা বাতিল করার জন্য, খারিজ করার জন্য বলছে, সেই যুক্তিগুলো তুলে ধরার জন্য। আজকে পর্যন্ত বিচারক জাস্টিস ডিপার্টমেন্টের যুক্তিতে সন্তুষ্ট হতে পারেনি। সামনের দিনগুলোতে কি হয় এটির জন্য অপেক্ষা করতে হচ্ছে, কারণ এর মধ্যেই নিউ ইয়র্ক স্টেটের গভর্নর কেতি হুকুল তিনি তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলছেন তিনি আসলে আদালতের দিকে তাকিয়ে আছেন, আদালত কোন দিকে যায় দেখবেন, তারপরে তিনি হয়তো মেয়র এরিক অ্যাডামসকে অপসারণের উদ্যোগ নিতে পারেন, যেটি নিউ ইয়র্ক স্টেটের ক্ষমতায় তাকে দেয়া আছে। কিন্তু 230 বছরের ইতিহাসে এই ক্ষমতা কেউ প্রয়োগ করেনি, অর্থাৎ কোনো গভর্নর নির্বাচিত কোনো মেয়রকে বরখাস্ত কিংবা অপসারণ করেননি। তাই আসলে কি হতে যাচ্ছে কিংবা কেন এইসব ঘটছে সেসব বিষয় নিয়ে আলোচনা করব টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি এহসান জুয়েল। আমার সাথে বিশেষজ্ঞ অতিথি হিসেবে যুক্ত হচ্ছেন নিউ জার্সির মনমাউথ ইউনিভার্সিটির স্কুল অফ সোশ্যাল ওয়ার্কের ডিন প্রফেসর ডক্টর গোলাম এম মাদবর, এবং একই সঙ্গে আছেন টেক্সাসের A&M ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর মেহনাজ মোমেন। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। শুরুতে যে বিষয়টা দিয়ে শুরু করতে চাই সেটি হলো ইনফ্লেশন ব্যাক করার যে আশঙ্কা করছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রফেসর ডক্টর গোলাম এম মাদবর, আপনার কাছে জানতে চাই সেটি হলো এই ইনফ্লেশন যদি ব্যাক করে তাহলে তো আসলে এটির প্রভাব একেবারে সাধারণ মানুষের জনজীবনে পড়বে। ট্রাম্প প্রশাসনের অনেক নীতি আছে, যেসব নীতির সবগুলোই হয়তো প্রভাব সাধারণ মানুষের জীবনে পড়বে না, কিন্তু ইনফ্লেশন এমন একটি জিনিস, এটি আপনি যখন গ্রোসারিতে যাবেন, আপনি যখন কোনো কিছু কেনাকাটা করতে যাবেন, আপনার দৈনন্দিন জীবনের প্রভাব পড়তে পারে। এইটির প্রতিক্রিয়া জনগণের মধ্যে কি হতে পারে? তারা তো একটা বিশাল আশা নিয়ে ডোনাল্ড ট্রাম্পকে প্রেসিডেন্ট হিসেবে পাঠিয়েছেন। সামনে মিড টার্ম নির্বাচনেও এটি কতটা প্রভাব পড়তে পারে বলে আপনি মনে করেন? ধন্যবাদ। আসলে দেখুন,
ডোনাল্ড ট্রাম্প যে প্রেসিডেন্ট হয়েছেন, ওনার কিন্তু আসলে পার্টি প্ল্যাটফর্মে মেইন ছিল, যেটা পলিটিক্যাল প্ল্যাটফর্মের মেইন মেসেজটা যেটা ছিল জনগণের উদ্দেশ্যে, সেটা হচ্ছে দুটো। একটা হচ্ছে নাম্বার ওয়ান, ইকোনমি, হি ওয়াজ গোয়িং টু টার্ন অ্যারাউন্ড লাইক আলাদিনের প্রদীপের মতো, এবং যুদ্ধ বন্ধ করবে। এই দুইটাই ছিল তার কিন্তু মেইন হচ্ছে মেসেজ আর কি। এবং পিপল কিন্তু, আমরা জানি, যুদ্ধ চায় না, অর্থনীতি খারাপ হোক সেটাও চায় না। সে আশান্বিত হয়ে কিন্তু তাকে নির্বাচিত করেছেন। তো এখন দেখুন, সে ইনফ্লেশন, আমরা এটা বোধহয় বলার অপেক্ষা রাখেন, আমরা বিশেষ করে যুক্তরাষ্ট্রে যারা থাকি, ইনফ্লেশন কিন্তু বেড়ে যাচ্ছে এবং সে নিজেও স্বীকার করেছে। কিন্তু এখন সে ইনফ্লেশনের ব্যাপারে যেটা বলতেছে যে এটা তার জন্য নয়, এটা হচ্ছে আসলে ফর্মার প্রেসিডেন্ট বাইডেনের জন্য ইনফ্লেশনটা। এবং সেটা সে আরো দায়ী করতেছে, তাকে ব্লেম করছে, যেটা আর কি মেইনলি বলছে যে ইনফ্রাস্ট্রাকচার, যে আপনার $1 ট্রিলিয়ন প্লাস হচ্ছে $4 ট্রিলিয়ন বোধহয় কোভিড রিলেটেড রেপারেশন কম্পেনসেশন, বা এটাকে আপনার স্টপ করার জন্য যেটা করেছেন, এতে 4 ট্রিলিয়ন, এতে করে বলতেছে 5 ট্রিলিয়ন কিন্তু ডেফিসিটে যোগ হয়েছেন। সো these are all actually, he's blaming that these are the reasons that inflation is there. বাট কিন্তু আপনি জানুন, আমরা জানি যে সে কিন্তু প্রথম থেকেই বলেছে যে সে ডে ওয়ান থেকে কিন্তু এগুলো কিন্তু চেঞ্জ করে ফেলবে, যেটা আমরা জানতাম যে আসলে এটা সম্ভব না। কিন্তু মানুষ আসলে সামহাও মনে করেছে তার হাতে বোধহয় আলাদিনের প্রদীপটা আছে, সে প্রদীপটা নিয়ে বোধহয় সে টার্ন অন করতে পারবে। এখানে দেখুন একটা জিনিস, বোধহয় উই ওয়ান্ট টু বিকাম অবজেক্টিভ, আমরা যদি বেশি অবজেক্টিভ হতে চাই, এইটা নিয়ে কিন্তু আসলে আমি মনে করি ডোনাল্ড ট্রাম্পকে এই অবস্থায়, বিশেষ করে উইদিন দিস শর্ট পিরিয়ড অফ টাইম, ইনফ্লেশনের জন্য তাকে কিন্তু ব্লেম করাটাও কিন্তু আমি মনে করি একজন শিক্ষিত মানুষ হিসাবে একটু যদি কিছু কনসাইন্স বিবেক যদি কারো থাকে, সেটা করাও বোধহয় খুব ডিফিকাল্ট। কারণ নতুন প্রশাসন নিয়েছে, সে নতুন প্রশাসন সে চালাচ্ছে, এবং এখানে কারণটা হচ্ছে যেটা ইনফ্লেশনটার জন্য আমি কোনো হোপ দেখতেছি না যে এটা তাড়াতাড়ি কিন্তু আপনি করতে পারবেন, রিডিউস করতে পারবেন। সেটা হচ্ছে মেইনলি is because of goods and services. So goods and services কোত্থেকে আসে যুক্তরাষ্ট্রে? আমরা জানি যে সবচেয়ে বড় পার্টনার হচ্ছে on the north Canada, on the south Mexico and China. Though it is far from here, but our economy, our goods and services provision depended very much on these three countries. তা আপনি যে ট্যারিফ যে দিচ্ছেন তাদেরকে, এই ট্যারিফের ফলে এখন তো রেটালিয়েশন হচ্ছে, এবং তারাও কিন্তু খুব কড়া মেসেজ দিচ্ছে যে আলটিমেটলি দিস ইজ গোয়িং টু hurt the people of the United States, and that's what is happening. So there is a reason সে কিন্তু নিজেই কিন্তু বলবো আমি কন্ট্রিবিউট করছে যে ইনফ্লেশনের জন্য। হ্যাঁ, তার তো সবসময় একটা জিনিস যেটা উনি হচ্ছে ব্লেম গেম, সামওয়ান ইজ রেসপন্সিবল, হি ইজ নট রেসপন্সিবল। সো যদিও বা ডেফিসিট এগুলো যতই বলুন না কেন, এখনো কিন্তু আসলে আমি মনে করি এটা সারা ওয়ার্ল্ডে, কিন্তু শুধু এখানে না, কিন্তু ইনফ্লেশন যুদ্ধ, এটা ইউরোপের, এটাও কিন্তু রেসপন্সিবল ইনফ্লেশনের জন্য। ইউক্রেন রাশিয়ার যুদ্ধটা আমরা জানি যে এটাকে আপনার কি বলে, ফুড বাস্কেট বলা হয় ইউক্রেনকে। সো দেয়ার আর অল কাইন্ডস অফ থিংস দেয়ার। কিন্তু আমার কথা হচ্ছে যে একজন লিডার, বিশেষ করে তার কাছে আমরা কি চাই? তার কাছে আমরা চাই অপটিমিজম, তার কাছে আমরা চাই ডিসেন্সি, তার কাছে আমরা চাই ইনস্টিড অফ ব্লেমিং সে বলবে যে দিস আর দ্য প্ল্যান উই আর ট্রাইং টু কার্ভ ইট। ইনস্টিড ব্লেমিং গেম, ইনস্টিড যে ওয়ার্ল্ড পলিটিক্স আমরা যেটা দেখছি, সেখানে আমরা কোনো, যে বললাম যে যুদ্ধের জন্য কিছু রেসপন্সিবল, এইগুলোরও কিন্তু আমরা কোনো হোপ দেখছি না, বরং দেখা যাচ্ছে কম্পিটিশন, কন্টেস্ট এগুলো যাচ্ছে। সো এই আর্গুমেন্ট কাউন্টার আর্গুমেন্ট করে কিন্তু এটা হয় না। এটাই সবচেয়ে বড় সমস্যা হচ্ছে পপুলিস্ট গভর্নমেন্ট যারা আর কি, ন্যাশনালিস্টিক গভর্নমেন্ট যারা, তারা কিন্তু সবসময় বলে বেশি, আসলে আলটিমেটলি কিন্তু দে ক্যান নট ডেলিভার, বিকজ দে লিভ ইন এ পোয়েটিক ওয়ার্ল্ড, দে লিভ ইন ইউটোপিয়ান ওয়ার্ল্ড। আপনি ইউটোপিয়ান ওয়ার্ল্ডের করলে, যেমন এখন হয়তো আমরা পরে আলাপ করবো যে মিস ইনফরমেশনের জন্য কিন্তু এখন ডিকটেটর বলা হচ্ছে জেলেনস্কিকে। সো এই মিস ইনফরমেশন, ডিসইনফরমেশনের যুগে আমার সবচেয়ে খারাপ লাগে যেটা, তার those people, those who are around him, surrounding him, ইকোনমির জন্য বলেন বা পলিটিক্স এর জন্য, রুল অফ ল এর জন্য বলেন, these people, like everyone is like always like kind of jindabad, whatever he's saying, jindabad. So even he's not going to be able to correct himself if he made a mistake, he is going to make a mistake. So all this thing contributing, এবং আমি খুব ইমিডিয়েটলি কোনো কিছু দেখছি না যে ইনফ্লেশনটাকে আপনি আলাদিনের প্রদীপের মতো টার্ন আউট করতে পারবেন। সো বৈষয়িকভাবে যদি আমরা বলি যে এখন ইটস টু আর্লি ফর হিম, বাট
the way actually he is presenting himself, name and blame game. Instead, he needed to say, well, we are working on it, and these are the way we are going to cut the inflation. But I do not see that. জি, That's what I all the time একজন say. লিডারের কাছ Leaders and থেকে rhetoric মানুষ is very important. জি, একজন লিডারের কাছ থেকে মানুষ আসলে আশার কথাই প্রত্যাশা করেন। তারা ভাবেন যে তিনি আশা দেখাবেন কিংবা কোন পথে গেলে তিনি এটি কমিয়ে আনবেন সেই বিষয়ে পদক্ষেপগুলো তিনি হয়তো জানাবেন, তেমনটি ভাবেন। ডক্টর মেহনাজ মোমেন, আপনার কাছে জানতে চাই, সেটা হলো অর্থনীতি ইনফ্লেশনের সঙ্গে সংযুক্ত, রাজনীতি কোনো সময় ইনফ্লেশনের অর্থাৎ রাজনীতির কোনো নীতি এই ইনফ্লেশনের উপরও প্রভাব ফেলে। যেটি বলছিলেন প্রফেসর ডক্টর গোলাম এম মাদবর, সেটি হলো যখন আপনি ট্যারিফ আরোপ করার হুমকি দেবেন, ট্যারিফ আরোপ করতে যাবেন মেক্সিকো, চায়না, কানাডা সেসব দেশের উপর, তখন তো আসলে আমরা জানি যে এটি 1 মাসের জন্য স্থগিত করা হয়েছে। 1 মাস পরে এটি কোথায় গিয়ে দাঁড়াবে বলে আপনি ভাবছেন? এবং একই সঙ্গে এই ট্যারিফ আরোপের সরাসরি প্রভাব তো আসলে জনজীবনে আরো বাড়বে, সেটি কি তাহলে ইনফ্লেশনটাকে আরো বাড়াবে বলে আশঙ্কা করছে? আচ্ছা, আপনার প্রশ্নগুলোর উত্তর আমি একটু ভিন্নভাবে দিব। হ্যাঁ, জি, যেটা অর্থনীতি নিয়ে যে আলোচনা, সেখানে রিপাবলিকানরা যেভাবে করে অর্থনীতির মানে অর্থনীতির এগুলো অনেক কমপ্লিকেটেড ইস্যু, সেগুলোকে যেভাবে করে উপস্থাপন করে, এটা একটা সরলীকরণ, অতি সরলীকরণ। যেমন আমাদের বাসায় কারো ধরেন ইনকাম 2000 টাকা, তার যদি টাকা জমাতে হয় সে যেভাবে করবে, বা টাকার ধার শোধ করতে হয় যেভাবে করবে, একটা ইন্ডিভিজুয়াল খুব কম সংখ্যক টাকার উপর একটা দেশ কিন্তু তার অর্থনীতি সেইভাবে চালায় না। কিন্তু ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন ক্ষমতায় এসেই তারা যেভাবে বলছেন যে তারা বিভিন্ন জায়গার খরচ কমিয়ে দিচ্ছেন এবং অ্যাজ এ জাদু মন্ত্রে অন্য সবকিছু নিয়ন্ত্রণ হয়ে যাবে। কিন্তু আসলে একটা দেশের ইকোনমি আর বিশেষ করে বিশ্বায়নের যুগে অনেক কিছু নিয়ন্ত্রণ, এমনকি একটা দেশের সরকারও এটা করতে পারে না। যেমন আপনি ধরেন অয়েল প্রাইস, অনেক ধরনের জিনিস আছে যেখানে সরকারও অতি ক্ষমতাশালী আমেরিকান প্রেসিডেন্টেরও বা আমেরিকান নীতিরও এটার উপর নাই। এই কমপ্লিকেটেড জায়গায় আপনার এমন ধরনের নীতি বাস্তবায়ন করতে হবে যাতে আপনার ইকোনমিটা অনেক হেলদি হয় এবং অটোমেটিকলি এর কারণে বিভিন্ন মানুষ বিনিয়োগ করবে এবং আস্তে আস্তে দাম কমে আসবে। তো এই জিনিসগুলোই, যেমন আপনার বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের যেটা তারা চেষ্টা করেছিলেন সাপ্লাই সাইড ইকোনমিক্স, যেখানে আপনার গভর্নমেন্ট অনেক টাকা মার্কেটে আপনার ইনভেস্ট করছে, যেটার কারণে আস্তে আস্তে ইকোনমিটা আপনার সুস্থ হবে এবং দাম কমে আসবে, কিন্তু সেই সময়টা পাওয়া যায়নি। তা এখন যেখানে কিন্তু ওই যে আপনার কমপ্লিকেটেড একটা আলোচনা, সেটা হয়তো এই দেশের মানুষ বুঝার জন্য তৈরি না, বা তারা এভাবে করে দেখে না, তারা জিনিসটাকে খুব সিম্পলিস্টিক ভাবে দেখে। এই জন্যই যখন ট্রাম্প আপনার ক্যাম্পেইনে গিয়ে বলেন যে আমরা প্রচুর টাকা খরচ করি, আমি সব ডেট কমিয়ে আনবো, ইকোনমি সব কন্ট্রোলে চলে আসবে, এই মেসেজটা মানুষের কাছে মনে হয় হ্যাঁ, আমি তো আমার বাসায় আমার ব্যক্তিগত জীবনে নিত্য নৈমিত্তিক জীবনে এভাবে করি, কাজে দেশও এভাবে করে করবে, কিন্তু রাষ্ট্রের ইকোনমি এভাবে চলে না। এখন আরেকটা জিনিস যেটা ট্রাম্প করছেন, তার ব্যক্তিগত জীবনে তিনি একজন বিজনেসম্যান, তিনি বিভিন্ন জিনিস নিয়ে নেগোশিয়েট করেন। যখন উনি নেগোশিয়েটিং টেবিলে যান, উনি ধরেন এমন ভাবে নেগোশিয়েট করেন যে উনি যতটুকু ছাড় দিতে রাজি, তার থেকে প্রতিপক্ষকে তার থেকে অনেক বেশি আপনারা হয়তো ভয় দেখান। হ্যাঁ, সেটা হয়তো বিজনেস ডিলে সেটা কাজ করে, কিন্তু একটা রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্কে, বিশেষ করে আপনার বন্ধু রাষ্ট্র কানাডার মতো দেশ, অথবা যে রাষ্ট্রের অর্থনীতির সাথে আমরা অনেকভাবে সম্পৃক্ত, এরকম রাষ্ট্রকে এরকম ভাবে নেগোশিয়েট করতে গেলে এটার আপনার উল্টো ফল হতে পারে, যেটা কিন্তু আমরা অলরেডি দেখছি। আমি তো বর্ডারে থাকি, যখনই এই ট্যারিফের কথাটা আসলো, আমাদের অ্যাভাকাডো আমাদের এখানে প্রচুর পরিমাণে পাওয়া যায়, যেগুলো সব মেক্সিকো থেকে আসে, এবং অন্যান্য দেশের অন্য অঞ্চলের তুলনায় এটার দামও কিন্তু কম ছিল। এখন আর কিন্তু তা নাই। যেই আপনার ট্যারিফের কথাটা হলো, সাথে সাথে এখানে অ্যাভাকাডোর দাম আপনার অন্তত 1/3 বেড়ে গেছে। হ্যাঁ, তো এইখানে যেই মডেলটা আপনার একটা মানুষ একটা বিজনেস করছে, বা নিজের একটা কি বলবো একটা ডোমেস্টিক একটা ইকোনমিতে যে জিনিসগুলো, বা একটা কি বলবো হাউসহোল্ড ইকোনমিতে যে জিনিসগুলো কাজ করে, সেটা আপনার অনেক বড় পরিসরে ওভাবে হয় না। কিন্তু মুশকিলটা হচ্ছে যে এই যুক্তিগুলো আপনার যখন ক্যাম্পেইন ট্রেইলে ট্রাম্প নিয়ে গেছেন, সেটাই মানুষ গ্রহণ করেছে, এবং যেই যুক্তিগুলো বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন আমি বলবো ব্যর্থ হয়েছে, যেগুলো তাদের অনেক ভালো ভালো পলিসি, কিন্তু সেগুলো তারা মানুষকে ঠিক মতো ব্যাখ্যা করেনি,
এবং মানুষের কাছেও সেগুলো গ্রহণযোগ্য হয়নি। কাজে আমরা এরকম একটা অবস্থায় পড়েছি। এবং আপনার যে প্রশ্নটা আপনি করছেন ভবিষ্যতে কি হচ্ছে, ভবিষ্যতে এই ট্রেন্ডটাই চলবে, যেখানে আপনার এরকম ধরনের পলিসি দিয়ে ইকোনমি কন্ট্রোল করার চিন্তা করা হবে। যেমন বলছে ইউএসএইড এর আমরা ফান্ড ফ্রোজ করে দিচ্ছি, হুম হুম। অ্যাজ ইফ সে ইকোনমিতে চলে এসে আমাদের বিপুল লাভ হবে। এভাবে করে তো জিনিসটা হয় না। কাজে আমি এখানে এই পথ থেকে উত্তরণের কোনো সহজ জিনিস দেখছি না, বরং বিভিন্ন পলিসিগুলো এটা আরো আমার কাছে মনে হয় যে ডোমেস্টিক ইকোনমির অবস্থা আরো বিপন্ন করবে। জি, কিন্তু ১ মাস পরে যে ট্যারিফ চালু হওয়ার কথা আছে, অর্থাৎ স্থগিতটা হুম, ১ মাসের জন্য করা হয়েছে। এখন হুম, পর্যন্ত নতুন কোনো ঘোষণা আসছে না যে পরবর্তীতে এই ১ মাস যখন শেষ হুম। হবে, তখন কি এই ট্যারিফগুলো আবারও নতুন করে আরোপ হবে নাকি নতুন কোনো শর্ত যুক্ত হবে বলে আপনি মনে করছেন? আমার মনে হয় তখন ট্রাম্প বলবে যে রিনেগোশিয়েট করছি, কারণ এইটা তো যে ট্যারিফ আমরা খালি দিব আর কানাডা, মেক্সিকো, চায়না বসে থাকবে তা তো হবে না। এটা তো একটা আপনার মানে একটা সম্পর্ক আপনার ইম্পোর্ট এক্সপোর্টে। তো আমরা যদি ট্যারিফ আরোপ করি, ওরাও তো ট্যারিফ আরোপ করতে পারে, তাই না? তো তাহলে কি হবে, ট্যারিফ যখন আরোপ করা হয় তখন যে ভোক্তা, হ্যাঁ, সেটা যেই জিনিসটাই আপনার আমদানি আসবে এই দেশে, তার জন্য জিনিসটা বেশি আপনার এক্সপেন্সিভ হয়ে যাবে। কাজে এটা সবার জন্যই হবে, এবং সেটা শুধু ডোমেস্টিক ইকোনমি না, আপনার কানাডা, মেক্সিকো সব জায়গার ইকোনমিতে এটার প্রভাব পড়বে। ওকে। এবং আমার মনে হয় যে একটা ফেস সেভিং কোনো কিছু বলবে রিনেগোশিয়েট করে ওরা আমাদের শর্ত মেনে নিয়েছে, কারণ এটার তো প্রথম একটা খুব নেগেটিভ ইম্প্যাক্ট পড়েছিল স্টক মার্কেটে। তো ওইটার ভাষাটা আবার ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন বোঝে, তো ওই জায়গাটাকে তারা বিপন্ন করবে না। অন্য একটা ফেস সেভিং কথা বলে হয়তো বলবে যে হ্যাঁ আমরা ঠিক করলাম যে যেহেতু ওরা আমাদের শর্ত মেনে নিয়েছে আমরা ট্যারিফ দিব না। এটা হচ্ছে বেস্ট কেস সিনারিও। আর ওয়ার্স্ট কেস সিনারিও হচ্ছে যে তারা হয়তো মানে বলবে যে না আমরা বলেছিলাম, এখন আমরা এটা করব। জি, অনেক ধন্যবাদ আপনাকে প্রফেসর ডক্টর গোলাম এম মাতবর। আপনার কাছে জানতে চাই ইউক্রেন প্রসঙ্গে একটু আমরা যেতে চাই। সেটি হলো যে আমরা দেখছিলাম সোমবারে ইউরোপীয় নেতারা বৈঠক করেছেন, মঙ্গলবারে সৌদি আরবে স্টেট সেক্রেটারি এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী তারা বৈঠক করেছেন, এবং এর পরবর্তীতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রতিক্রিয়া জানিয়েছেন। যে প্রতিক্রিয়া তিনি বলছেন যে এই অসভ্য বর্বরতা, এইভাবে তিনি শব্দগুলো ব্যবহার করেছেন, ইউক্রেন যুদ্ধের বিষয়ে অনেক আগেই বন্ধ হওয়া দরকার ছিল। তবে এই যে বন্ধ হয়নি তার জন্য তিনি জেলেনস্কিকে দায়ী করছেন। দায়ী করে তাকে শুধুমাত্র ডিক্টেটরি বলছেন না, বলছেন যে যদি ইউক্রেনে এখন নির্বাচন হওয়া উচিত, এবং জেলেনস্কির জনপ্রিয়তা ৪% নেমে এসেছে বলে তিনি বলছেন। এই জরিপটা তিনি কোথায় করেছেন হয়তো তিনি জানেন, কিন্তু মূল বিষয়টা হলো যেখানে ইউক্রেন বলছিল বারবার আমাদের বিষয়ে আলোচনা, ইউরোপীয় নেতারাও আমাদেরকে ডাকছে না, আমেরিকা কিংবা রাশিয়াও আমাদেরকে ডাকছে না, সেই জায়গায় এবং জেলেনস্কি একটা শব্দ ব্যবহার করেছিলেন যে তিনি আসলে মিস ইনফরমেশন কিংবা ডিসইনফরমেশন গুলো প্রেসিডেন্ট ট্রাম্প ব্যবহার করছেন, রাশিয়া যে ডিসইনফরমেশন গুলো ব্যবহার করে সেগুলো, তাতেই কিন্তু খেপে গিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এখন জেলেনস্কিকে আক্রমণ করছেন। যেখানে সমঝোতা এনে রাশিয়া এবং ইউক্রেনকে যুদ্ধ বন্ধ করার বিষয়ে পুরো বিশ্বের মানুষ একমত, সেখানে যদি এই ব্যক্তিগত কথা চালাচালি চলতে থাকে, সেটা কি এই যুদ্ধ বন্ধের ক্ষেত্রে কোনো ভূমিকা রাখবে, নাকি আসলে ইউক্রেন এতটাই নগণ্য, এতটাই দুর্বল যে তাদেরকে খুব একটা কাউন্টে ধরার দরকার নেই? আসলে দেখুন, তার আগে আমি একটু কথা বলতে চাই ইকোনমিক ব্যাপারে, ইনফ্লেশনের ব্যাপারে। এটা আসলে দেখুন যে আলটিমেটলি কিন্তু কান্ট্রি টু কান্ট্রি এই ইনফ্লেশন কি বলে যে আপনার ট্যারিফটা, এটা রিটালিয়েশন হবে, অলরেডি হচ্ছে। কানাডা কিন্তু স্ট্রংলি বলেছে, মেক্সিকোর প্রেসিডেন্টও কিন্তু স্ট্রংলি বলেছে, আর চায়না তো অলরেডি রেজ করে দিয়েছেন। তো অর্থাৎ তারা কিছু কমোডিটিজ উপর হচ্ছে প্রাইস রেজ করবে। তো আলটিমেটলি কিন্তু গভর্নমেন্ট টু গভর্নমেন্ট দে উইল গো ফর অল দিস কাইন্ড অফ রিটালিয়েশন। গভর্নমেন্ট টু গভর্নমেন্ট oratory গুলো এক্সচেঞ্জ হবে, হার্ড হবে, কিন্তু at the end of the day who is going to becoming the victim? It is the people. That's what I say. People deserve the government they elect, এবং that is going to happen. So ultimately এটি কিন্তু হচ্ছে ডক্টর মেহনাজ মোমেন যেটি বলছিলেন যে জানেন, at the end of the day তখন বলবে যে ওই যে আমরা সেভিং দ্য ফেসেস, অর্থাৎ তখন তাদের নিজেদের রক্ষা করতে জন্য বলবে নেগোসিয়েশন, যেটা ডক্টর মেহনাজ মোমেন বললেন। এবং আমি একটু যোগ করতে চাই, সেটি হলো যে ডক্টর মেহনাজ মোমেন বলছিলেন যে অ্যাভোকাডোর দাম বেড়ে গিয়েছে টেক্সাসে, তিনি দেখছিলেন যে ট্যারিফ কিন্তু আরোপ করা হয়নি, তাতেই কিন্তু ট্যারিফ আরোপের ঘোষণাতেই কিন্তু জিনিসপত্রের দামগুলো বেড়ে যাচ্ছে, মেক্সিকো থেকে যেগুলো আসছে সেগুলো বেড়ে যাচ্ছে। অর্থাৎ ট্যারিফ আরোপের আগেই এর প্রভাব পড়তে শুরু করছে। ট্যারিফ আরোপ করলে আসলে কোথায় দাঁড়াবে সেটি তো অর্থনীতিবিদরা ভালো বলতে পারবে। ডক্টর মেহনাজ মোমেন বললেন যে আপনার যে অ্যাভোকাডো বা এগস, বেসিক জিনিসগুলো আমরা বাজার করতে গেলেই বুঝি যে আগে কত টাকার বাজার করতে পারে, কত টাকা লাগছে। সো অল দিস থিং দে উইল বি অ্যাকচুয়ালি ডুইং লাইক all kinds of
argument and counter argument and eventually saving the faces means they will say, oh, negotiate it here. So anyway, আপনার প্রশ্ন উত্তরে আসলে যেটা আমি বলবো যে ইউক্রেনের ব্যাপারে দেখুন আসলে কোন at what cost যুক্তরাষ্ট্র, আপনি দেখুন কতগুলো জিনিস কিন্তু আমরা ওভার দ্য ইয়ার্স সেঞ্চুরি যে আমরা দেখেছি, নো ম্যাটার হোয়াট গভর্নমেন্ট কাম টু পাওয়ার, রিপাবলিকান ডেমোক্রেটিক পার্টি ফরেন পলিসির ব্যাপারে তারা কিন্তু স্ট্রিট ফাস্ট থাকে। পার্টিকুলারলি সবসময় একটা কথা বলে অ্যালাইস গুলা, তাদের অ্যালাইস এবং তিনটা বলে শত্রু আমরা জানি, সেটা যে ইরানকে বলা হয়, চায়নাকে বলা হয় এবং নর্থ কোরিয়াকে বলা হয়। তারা তো সবসময় কিন্তু এই কথাগুলো বলছে এবং যুক্তরাষ্ট্র কিন্তু সবসময় এই কথাগুলো বলছে যে আমরা উই আর গোয়িং টু স্ট্যান্ড বাই আওয়ার অ্যালাইস। এখন নাম্বার ওয়ান, ইউক্রেনের প্রশ্নের আগে কিন্তু আপনাকে এগুলো বলতে আমাদের একটু ব্যাখ্যা করা উচিত যে অ্যালাইস হচ্ছে কে? বেস্ট আমেরিকা, ন্যাটো, তাই নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশনের কান্ট্রিজ গুলো। এই কান্ট্রিজ গুলো কারা? আমরা জানি যে ইউরোপের, ওয়েস্টার্ন ইউরোপের কান্ট্রিজ গুলো, এবং আমরা দেখছি বাল্টিক স্টেট পর্যন্ত চলে গেছে, এখন 35 না 37 আমার ঠিক মনে নাই, এতগুলো কান্ট্রিজ। তো এই অ্যালাইস গুলো তারা সবসময় কিন্তু যুক্তরাষ্ট্রের কিন্তু ইমেজটাকে, যুক্তরাষ্ট্রের যে মরলগিরি বলেন বা নেতৃত্ব বলেন, এটা কিন্তু তারাই কিন্তু আপলোড করছে, তারাই কিন্তু ভোট দিয়েছে ইউনাইটেড নেশনে বলেন বা আদার বাইলেটারাল মাল্টিলেটারাল যে অর্গানাইজেশন গুলোতে, সব সময় তো তার সাথে ছিল। এখন হোয়াটস হ্যাপেনিং, এটা তো আসলে ইজ নট এ কেস অফ ইউক্রেন, ইট ইজ এ থ্রেট ফর এন্টায়ার ইউরোপ। এবং আজকে একটু আগে আমি একজন রিপাবলিকান পার্টির সেনেটরের প্রতি স্টেটমেন্ট দেখছিলাম, সে নিজেও বলছে যে what he is envisioning Putin is envisioning former Soviet Union, বাল্টিক স্টেট থেকে আরম্ভ করে আপনার ইভেন জর্জিয়া টর্জিয়া যে কান্ট্রি গুলো আমরা জানি, যে অর্থাৎ সিআইএস, কমনওয়েলথ অফ ইন্ডিপেন্ডেন্ট স্টেট যেগুলো ইন্ডিপেন্ডেন্ট হয়েছে, তার কিন্তু ওইদিকে। এবং সবচেয়ে বড় কথা, আপনার পোল্যান্ড কিন্তু সবচেয়ে ভয় আছে। আমরা জানি যে পোল্যান্ড সবচেয়ে বেশি সাপোর্ট দিচ্ছিল ইউক্রেনকে, এবং তারা কিন্তু একদম নর্থে, একদম তাদের বর্ডারে। সো ইটস নট অ্যাবাউট ইউক্রেন। এখন ইউক্রেনের যে প্রেসিডেন্টকে এখন ওই যে এগেইন ইনফ্লেশনের মতো আবার ব্লেম গেম, এখন কিন্তু কে দাফল গাই, একজন দাফল গাই তো হতে হবে, সেটা এখন জেলেনস্কিকে বলা হচ্ছে। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এতই তোমরা যদি ইয়া করো, এখন কিন্তু লিন্ডসি গ্রাহাম বলতেছে তাদেরকে এমন ভাবে উইপেনাইজ করো তাদের যাতে ন্যাটোতে ঢুকতে না হয়। তো এইগুলো এখন কেন করছো তোমরা ন্যাটোতে? এবং তাদের প্রতি যে আমেরিকা স্ট্রিট ফার্স্ট সাপোর্ট দিয়ে কিন্তু তারা যুদ্ধে গিয়েছে, তাদের দেশের সার্বভৌমত্ব কিন্তু আপনি দেখেন অনেকখানি কিন্তু জায়গা 20% জায়গা কিন্তু অলরেডি রাশিয়া দখল করে বসে আছে। এতগুলো ক্যাজুয়ালিটিস হয়েছে, অর্থনীতির বারোটা বাজিয়ে দিয়েছেন। হ্যাঁ, এখন তাকে বলতেছে হিজ ডিক্টেটর। কাকে বলতেছে? বলতেছে আবারও দেখেন বন্ধু, এলাই। তাহলে যুক্তরাষ্ট্রের যে ফরেন পলিসি, যুক্তরাষ্ট্রের যে একটা ট্রেডিশনাল হিস্টোরিক্যাল যে একটা স্ট্যান্ড, সেটা কিন্তু অলরেডি দেখেন আপনি কম্প্রোমাইজ করে ফেলেছেন, যার ফলে এখন ন্যাটোর কান্ট্রিজ গুলো কিন্তু অনেকটা কিন্তু মুখ ঘুরিয়ে দিয়েছেন ইউনাইটেড স্টেটসে। এখন দেখুন তাদেরকে নিয়ে কথা বলা হচ্ছে, অর্থাৎ ইউক্রেনকে নিয়ে কথা বলা হচ্ছে, রাশিয়ার সাথে সরাসরি বৈঠক করছে সৌদি আরবে গিয়া, সেখানে দেখুন ন্যাটোর কান্ট্রি গুলো নাই, ইউক্রেনও নাই। অর্থাৎ ওই যে যেটা গাজার ব্যাপারও যেটা করছে, তারা গাজার কোনো খবর নাই, তারাই কিন্তু আপনার যে এটা রুলিং দিচ্ছে, তারাই কিন্তু ডিসিশন নিচ্ছে কিভাবে রিয়েল এস্টেট ব্যবহার করবে, কিভাবে তাদেরকে কোথায় সরানো হবে। সো আমরাই বলি কিন্তু এদেশে যে হিউম্যান রাইটস এর কথা, আমরাই বলি জনগণের পার্টিসিপেশন, ডেমোক্রেসি। তো আমরা তো আসলে কিন্তু আমরা ডুয়াল হিপোক্রেটিক মেসেজ দিচ্ছি। You see, this is what actually going to happen for the United States position. এটা কিন্তু সিম্পল, ওটা তো সেটাও ঠিকই বলছে যে মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন। এই কথা বলার পরে দেখুন সাথে সাথে কিন্তু ভ্যান্স কিন্তু বলছেন, ভাইস প্রেসিডেন্ট, যে ক্রিটিসিজমটা কিন্তু টলারেট করা হবে না, অর্থাৎ তার লিডারের ক্রিটিসিজম, সে যে ডিক্টেটর বলছে ডিক্টেটর। এখন দেখুন এই দেশটা কিন্তু চলে রুলসে, বাই রুলস, লস, রাইট? আপনি একটু আগে তো মাইক অ্যাডামের কথা, এরিক অ্যাডামের কথা আনছিলেন, যে এখন দেখা যাচ্ছে যে ওরাই বলছে যে বাইডেন কিন্তু ডিওজে কে, ডিপার্টমেন্ট অফ জাস্টিস কে উইপেনাইজ করছে। এখন যেইটা এরিক অ্যাডামের ক্ষেত্রে যেটা বলতেছে, সেটাও তো উইপেনাইজেশন। ডিওজে গিয়েই বলছে যে তার ইয়ার কেসগুলো উইথড্র করা হোক, এবং কি কুইক প্রুফ, তার সাথে একটা নেগোসিয়েশন হয়েছে, যেটা বলতেছে এটা লার্জেস্ট দ্য হাব বলা হয়, যে রিফিউজির জন্য বা ইমিগ্রেন্টদের জন্য সে একটা ছাড় দেবে। এরিক অ্যাডামস আসলে কতটুকু তার যে, এইটাও কিন্তু তাদের মিসক্যালকুলেশন আমি বলবো। এরিক অ্যাডামস কিন্তু হি ইজ লুজিং হিজ ফুট গ্রাউন্ড, হি ইজ লুজিং হিজ গ্রাউন্ড। তার 4 জন না কয়েকজন আপনার দেখেন ডেপুটি মেয়র রেজিগনেশন দিয়েছেন। সো এটা স্টপ করেছেন যে ম্যানহাটনের যে জাজ আর কি।
সো অল দিস থিংস এখন বলছে যে মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন। তো ডিসইনফরমেশন তো বলতেছে আসলে সে যেটা বলতে চাচ্ছে আর কি, জেলেনস্কি, এটা হচ্ছে সে ক্রেমলিনের কথায় ডিসইনফরমেশন নিয়ে আমাকে ডিক্টেটর বলা হচ্ছে এবং আমাদের প্রতি অন্যায় করা হচ্ছে। সো আমার মনে হচ্ছে এটা ওভারঅল যেটা বলবো, ইটস এ সিরিয়াস ইনজাস্টিস অন ইউক্রেন। ইউক্রেনকে না চাইয়া কিন্তু তোমরাই যুদ্ধে নিয়ে গিয়েছো, সাপোর্ট দিবে বলছো, এখনো তোমাদের দুই একজন বলতেছে সাপোর্ট দেবে, অথচ তোমরা বলতেছো না সাপোর্ট দেওয়া হবে না, তাকে আলটিমেটাম দেওয়া হচ্ছে। আমার কাছে মনে হলো যে এটা কিন্তু, আমি আপনাকে বললাম বন্ধু, আমি তোমার সাথে সবসময় থাকবো, আমি বিক্রিয়া করে বসলাম। তো দিস ইজ আমার কাছে মনে হয় ননসেন্স আর কি। এটা একটা আমাদের যে আন্তর্জাতিকভাবে আমাদের যে বন্ধু বান্ধব যেগুলো থাকবে, উই আর লুজিং দ্যাম। অর্থাৎ তারা আস্থা রাখতে পারবে না, ভবিষ্যতে তারা আস্থা রাখতে গেলে সমস্যা তৈরি হবে। ডক্টর মেহরাজ মোয়েন, আপনার কাছে যেটি জানতে চাই, ইউক্রেনের ক্ষেত্রে যেটি হচ্ছে, অনেকে মনে করছেন যে অনেকটা ঝিকে মেরে বউকে শিক্ষা দেওয়ার মতো, অর্থাৎ ইউক্রেনকে তুচ্ছ তাচ্ছিল্য কিংবা বিপাকে ফেলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আসলে ইউরোপকে একটা শিক্ষা দিতে চান। ইউরোপকে শিক্ষাটা দিতে চান এই কারণে যে ইউরোপ দিনের পর দিন তাদের বিভিন্ন স্বার্থে আমেরিকাকে ব্যবহার করেছে, আমেরিকাকে সামনে রেখেছে, কিন্তু আমেরিকা মনে করছে, এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন মনে করছে যে ইউরোপ তোমরা কেন তোমাদের সমরাস্ত্র কিংবা অন্যান্য যে বাজেট আছে সেগুলো বাড়াচ্ছ না, তোমরা কেন নিজেদের ঝামেলাটা নিজেরা মেটাচ্ছ না, তোমরা কেন বারবার আমেরিকার কাঁধে বন্দুক রেখে আমেরিকার অস্ত্র নিয়ে ইউক্রেনকে রক্ষা করার কথা বলছো। ইউরোপের যে দেশগুলো, তাদের যে চেষ্টা কিংবা তারা এই যুদ্ধ থামাতে কোনো উদ্যোগ গত 3 বছরে নেয়নি বলে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন মনে করছেন, এবং এই কারণে তাদেরকে আলোচনাও ডাকছেন না। তিনি বলছেন তোমরা তো আলোচনা অনেকবার করেছো, অনেক দেশ মিলে হয়েছে, শেষ পর্যন্ত কোনো কাজ হয়নি, আমি একাই পারছি, কিন্তু আমি পুতিনের সঙ্গে এই মাসে আবার বৈঠক করব, নানা বিষয় তিনি বলছেন, এবং তিনি শেষ পর্যন্ত হয়তো এই যুদ্ধটাকে সমাপ্তি ডোনাল্ড ট্রাম্পের হাত দিয়ে হবে। কিন্তু ইউরোপের সঙ্গে সম্পর্ক কিংবা দূরত্ব তৈরি করা লম্বা মেয়াদে, দীর্ঘমেয়াদে আমেরিকার জন্য কতটা ইতিবাচক হবে? আচ্ছা, এখানে আমি একটা কথা বলবো প্রথমে, যে আমেরিকার পররাষ্ট্র নীতি সবসময় এরকম যে যখন আপনার স্বার্থ থাকে তখন আপনার মানে সেই সব দেশে গিয়ে অনেক মধুর বাক্য বা সাহায্য দেওয়া হয়, কিন্তু যখনই স্বার্থ থাকে না বা স্বার্থটা অন্যদিকে সরে যায় তখনই আমরা আর বন্ধু থাকি না। এটা বহু বহু এটার অনেক উদাহরণ আছে। আর ইউক্রেন যুদ্ধের কথা আমি বলবো যে আমেরিকা যদি এভাবে করে ইউক্রেনের পাশে না দাঁড়াতো বা ইউক্রেনকে অনেকভাবে আপনার প্ররোচনা না দিত, এই যুদ্ধ হয়তো শুরুই হতো না। প্লাস যুদ্ধ শুরু হওয়ার 3 মাসের মধ্যেই একটা শান্তি চুক্তি টেবিলে ছিল, যেখানে রাশিয়া ইউক্রেন দুই দেশই আগ্রহী ছিল, কিন্তু আমেরিকাই এটা বন্ধ করেছে। এখন আপনার কথাটায় আসি, যেখানে আমি যে জিনিসটা বলছিলাম যে পররাষ্ট্র নীতি এবং মানুষের আমি কার সাথে বন্ধুত্ব করব বা কে আমার শত্রু হবে, এগুলো একরকম না। আমেরিকার যেটা আপনি ইউরোপ থেকে যদি মনে করে যে আমেরিকায় আপনার অনেক বেশিরভাগ যুদ্ধের ব্যয় বহন করে, অনেক কিছু ব্যয় বহন করে, সেটা সত্যি হলেও আপনার ইউরোপের অনেক দেশে সেখানে আমেরিকার স্বার্থ সংরক্ষিত হয়। আপনার আমেরিকা আমরা যে সমস্ত অস্ত্র উৎপাদন করি সেটার বাজার কোথায়, তারপর আমেরিকা করেন আপনার বিভিন্ন জায়গায় যে মিলিটারি আপনার ইয়েগুলো আছে সেগুলো সব, এগুলো আমাদের অর্থনীতিতে আপনার অনেক কিছু যোগ করে, হ্যাঁ, অনেক অবদান আছে। কাজে ইউরোপ থেকে মানে এটার হিসাবটা যেটা ট্রাম্প দেখছেন খুবই সাদামাটা হিসাব, যে আমি দেখছি এটা আমার খাতা, এখানে আমি দেখছি নেটোতে কে কত পার্সেন্ট আপনার কন্ট্রিবিউট করেছে, যেহেতু এটা বড় দেশ, ফ্রান্স এতটা করেনি, করতে হবে। কিন্তু যদিও তারা ওইখানে হয়তো করেনি, কিন্তু তারা বিভিন্নভাবে কিন্তু আমেরিকার স্বার্থ সংরক্ষণ করেছে। তা আপনি যদি এই হিসাবটা শুধু ওই জায়গাতে নিয়ে আসেন, তাহলে যে সমস্ত স্বার্থ সংরক্ষিত হচ্ছিল সেগুলো সংরক্ষিত হবে না। কাজে এই যে আপনার হিসাব, যেটা ইভেন আপনার মেক্সিকো কানাডার ক্ষেত্রেও একই কথা বলা হচ্ছে যে অ্যাজ ইফ তারা সবসময় আমেরিকাকে এক্সপ্লয়েট করছে, কিন্তু এই কথাটি একদমই সত্যি না। সবাই নিজের স্বার্থটাই দেখে, এবং কানাডা মেক্সিকো অনেকভাবে আমেরিকাকে সহায়তা করছে, এবং যখন হিসাবটা এভাবে চলে আসবে তখন কিন্তু তারাও পিছপা হয়ে যাবে, তারাও এই জিনিসটা করবে না। এবং এটার ফলে আপনার সার্বিক শুধু পররাষ্ট্র নীতি না, সারা বিশ্বের অর্থনীতিতে অন্যরকম একটা প্রভাব আসবে। এবং আমি একটা কথা বলবো, আমি পলিটিক্যাল সায়েন্স পড়াই, এবং আমি যেহেতু গ্লোবাল সাউথে বড় হয়েছি, আমি আসলে চাই যে আমেরিকান যে এম্পায়ারটা, এটা আর কি সারা পৃথিবীর জন্য একটা টক্সিক ব্যাপার, এবং এই এম্পায়ার যত তাড়াতাড়ি ধ্বংস হয় পৃথিবীর জন্য ভালো। ধ্বংস হবার প্রসেসটা সেই সময়টার মধ্যে দিয়ে সবাই একটা দুঃসময়ের মধ্যে দিয়ে যাবে, কিন্তু এটা যত তাড়াতাড়ি ধ্বংস হয় সেটা ভালো।
এবং আমি দেখছি সেটা স্টেপ গুলো মানে এটা অনেক তাড়াতাড়ি এখন দ্রুত হচ্ছে, এবং সেই কারণে আপনার এই সমস্ত বিভিন্ন জিনিস, যদিও কি বলবো মানে এটার একটা দুইটা ইম্প্যাক্ট বা শর্ট টার্ম ইম্প্যাক্ট গুলো নিয়ে আমি অনেক শঙ্কিত, কিন্তু লং টার্মে আমি আসলেই চাই যে এই এম্পায়ারটা যেভাবে করে আপনার যে জায়গায় গেছে এটা কি একমাত্র ইমপ্লোড করে ধ্বংস হতে পারবে, এবং সেই জায়গায় আমার কাছে মনে হচ্ছে যে ট্রাম্প সেটাকে ত্বরান্বিত করছে। মাত্র 4 বছরে হয়তো সেটি হবে না, কিংবা শেষ দিকে এই আমরা তো হ্যাঁ। আসলে যত গর্জে তত বর্ষে দেখি না, কিন্তু দেশের জনগণ কিংবা আমেরিকার মানুষজন আসলে ভাবেন যে না, এমনটি হওয়া উচিত নয়। আমেরিকা বিশ্বে নেতৃত্ব দিচ্ছে, অর্থনৈতিকভাবে নেতৃত্ব দিচ্ছে, সমরাষ্ট্রে পরাশক্তি হিসেবে নেতৃত্ব দিচ্ছে, এবং অনেক ভালো কাজ তো আমেরিকার আছে যেগুলো পুরো বিশ্বের স্থিতিশীলতার পিছনেও ভূমিকা রাখে। এবং বিশেষ করে যে অনুদানগুলো দরিদ্র দেশগুলোতে যেত, সেটা তো নিঃসন্দেহে মানুষের ভাগ্য পরিবর্তনে অনেক বেশি ভূমিকা রাখতো। এবং নিঃসন্দেহে আমেরিকা সেই পথটা বুঝতে পারবে যে এই পথে মানবতার উন্নয়ন, কিংবা আপনি চতুর্পাশটাকে বাদ দিয়ে তো একা সামনে এগিয়ে যেতে পারবেন না, আপনার চারপাশটাকে নিয়ে এগিয়ে যেতে হবে। খুব ছোট্ট একটা প্রশ্ন করতে চাই ডক্টর মেহনাজ মোমেন আপনার কাছে, অনেক আগবাড়ি হয়তো কথাটা বলা হচ্ছে, তারপরেও কিছুটা আশঙ্কার জায়গা কি থাকে যে ইউরোপকে এই কোণঠাসা করার মধ্য দিয়ে তিনি আসলে ইউক্রেন ইস্যুর পাশাপাশি গ্রিনল্যান্ডের বিষয়ে একটা জোরালো প্রস্তাব রাখতে পারেন ভবিষ্যতে? হ্যাঁ, হতে পারে, তবে ট্রাম্পের তো কোনো জিনিসই সাটল না, মানে উনি যেটা চাইবেন উনি খুব স্পষ্ট ভাবে বলবেন আর কি। হ্যাঁ, তবে এটা হতে পারে তারা অলরেডি দেখছে যে কোথায় কোথায় আপনার এসব মিনারেল আছে, যেমন ইউক্রেনের ব্যাপারেও তারা যেটা জেলেনস্কিকে বলেছে যে তোমাকে আমরা সহায়তা করি, এর বিনিময়ে আপনার অর্ধেক মনে হয় মিনারেল জি। এটা হতে পারে আপনার, কারণ গ্রিনল্যান্ডের মানে এটা হতেই পারে। কিন্তু এখন ইউরোপকে খালি কোণঠাসা করলে মানে এটার সারা বিশ্বের অর্থনীতিতে, আপনার পররাষ্ট্রনীতিতে এটার অনেক আপনার একটা প্রভাব পড়বে। কাজে এটা মানে যেভাবে এটা আমি সেটাই বলতে চাচ্ছি যে এটা ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল ডিলিং না, যে আমি কোনোভাবে আমি তোমার থেকে বেশি ক্ষমতাধর, তোমাকে আমি ভয় দেখিয়ে তোমাকে আমি কোণঠাসা করে রাখলাম, এভাবে করে হয় না। সারা পৃথিবীর সমস্ত দেশ, এমনকি আমাদের যে বাংলাদেশ, আমাদেরও কতগুলো আপনার স্ট্র্যাটেজিক আপনার মানে লোকেশনাল কতগুলো বেনিফিট আছে, সবাই নেগোশিয়েট করতে পারে। তো ইউরোপেরও এরকম নেগোসিয়েশন পাওয়ার থাকবে, তারাও আমেরিকাকে নানাভাবে এটার মূল্য দিতে হবে। জি, অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে। আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতি থেকে ফিরছি শীঘ্রই, আমাদের সঙ্গে থাকুন। আবারও স্বাগত আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছে আমি হিসান জুয়েল, আমার সাথে বিশেষজ্ঞ অতিথি হিসেবে যুক্ত আছেন নিউ জার্সির মনমাউথ ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর গোলাম এম মাদবর এবং টেক্সাসের A&M ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর মেহনাজ মোমেন। আপনাদের দুজনকে আবারও স্বাগত। আমরা একটু দৃষ্টি ফেরাতে চাই মেয়র এরিক অ্যাডামস প্রসঙ্গে। মেয়র এরিক অ্যাডামস এই ক্ষেত্রে হয়তো আমাদের মূল বিষয় নয়, মূল বিষয় হলো জাস্টিস ডিপার্টমেন্ট। তারা যে সিদ্ধান্তগুলো নিচ্ছে, তারা বলছে মেয়র এরিক অ্যাডামসের বিরুদ্ধে আইনকে রাজনীতিকরণ করা হয়েছে, এবং সেই কারণে তারা তার বিরুদ্ধে যে 5টি মামলা চলমান আছে, দুর্নীতির মামলা, সেগুলো প্রত্যাহারের সুপারিশ করছে। কিন্তু রিপাবলিকান ইউএস অ্যাটর্নি ড্যানিয়েল সেশন, যিনি নিউ ইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টের দায়িত্বে আছেন, তিনি বলছেন না, তার কাছে স্পষ্ট প্রমাণ আছে মেয়র এরিক অ্যাডামস দুর্নীতির সঙ্গে জড়িত, এবং তিনি এই মামলা প্রত্যাহারের সুপারিশ করবেন না বলে পদত্যাগ করেছেন। তার সঙ্গে আরো 6 জন আইন কর্মকর্তা পদত্যাগ করেছেন। ডক্টর মেহনাজ মোমেন, আপনার কাছে জানতে চাই, সেটি হলো এই যে একদিকে বলা হচ্ছে বাইডেন প্রশাসন জাস্টিস ডিপার্টমেন্টকে রাজনীতির স্বার্থে ব্যবহার করেছে, এখন এসে দেখা যাচ্ছে ট্রাম্প প্রশাসনও রাজনীতির স্বার্থেই জাস্টিস ডিপার্টমেন্টকে ব্যবহার করার চেষ্টা করছে। যদি এরিক অ্যাডামস দুর্নীতিপরায়ণ না হয়ে থাকেন, তার বিরুদ্ধে দুর্নীতির অপরাধ প্রমাণ না হয়, সেটি আদালতে প্রমাণ না হতে পারত, কিন্তু তারা বলছে, তারা একটা যুক্তি দেখাচ্ছে। তাদের যুক্তিটি হলো যে তিনি নিউ ইয়র্ক সিটির কাজে মনোনিবেশ না করে তিনি আদালতে দৌড়াদৌড়ি করতে হচ্ছে, যেটি ডোনাল্ড ট্রাম্পের ক্ষেত্রে এর আগে যুক্তি দেখানো হয়েছিল। তার বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছিল বলা হচ্ছিল তিনি নির্বাচনী প্রচারণায় যোগ না দিয়ে নিয়মিত আদালতে দৌড়াদৌড়ি করতে হচ্ছে, এবং পরবর্তীতে তো প্রেসিডেন্সিয়াল ইমিউনিটির কথা আমরা জানি। কিন্তু মূল যে বিষয়টি, এরিক অ্যাডামস তিনি চরিত্র বদলাচ্ছেন। তিনি ডেমোক্রেটিক মেয়র, কিন্তু তিনি ট্রাম্প প্রশাসনকে পূর্ণ সহযোগিতা দিচ্ছেন, এবং তার বিরুদ্ধে যে দুর্নীতির মামলা, তিনি যদিও বলছেন আমি কিছুই করিনি, আমি কিছু জানি না, কিন্তু ড্যানিয়েল সেশন বলছিলেন যে যখন আলোচনা হচ্ছিল তখন তার অ্যাটর্নি বলেছে যদি তাকে দায়মুক্তি দেওয়া হয় তাহলে তিনি ইমিগ্রেশনে পূর্ণ সহায়তা দেবেন, এমন একটা অভিযোগ তিনি করেছেন, যদিও এরিক অ্যাডামস এটি অভিযোগ করছেন, অস্বীকার করছেন। সব মিলে এরিক অ্যাডামসের ভাগ্যটা কি দেখছেন, যেখানে গভর্নর বলছেন যে তিনি চাইলে তাকে অপসারণ করতে পারেন, ডেমোক্রেটিক যে লিডাররা আছে তারাও তাকে অপসারণ দাবি করছেন। আপনার কাছে কি মনে হয় যে এরিক অ্যাডামসের এই মামলা এবং এই ঘটনা প্রবাহ কোথায় গিয়ে থামতে পারে?
আচ্ছা, এরিক অ্যাডামসের আগে একটা কথা বলি। আমেরিকার পররাষ্ট্র নীতিতে যত হিপোক্রেটিক্যাল ব্যাপার থাকুক, ডোমেস্টিক ইনস্টিটিউশন গুলো কিন্তু একটা শক্ত ভিত্তির উপর দাঁড়িয়েছিল। এখানে করাপশন হতো না তেমন না, কিন্তু যখনই কোনো করাপশন এভাবে করে রিভিল হতো ইনস্টিটিউশনের স্বার্থে, হ্যাঁ, আপনার দুইটি পলিটিক্যাল পার্টি কিন্তু ওটাকে এরকম আপনার ওপেনলি তাদের পার্টিজান সমর্থন করতো না। আর বিশেষ করে কুইড প্রো কুইড, যেখানে আপনার একটা বেনিফিটের পরিবর্তে আরেকজনকে আরেকটা কিছু দেওয়া যায়, এগুলো ওপেনলি, এগুলো আমরা সবসময় আমরা পড়ে এসেছি যে এগুলো আপনার অনুন্নত বিশ্বে হয়। আপনার যেগুলো আমরা উন্নত বিশ্ব বলে যেখানে যেগুলোকে দাবি করি পাশ্চাত্যের দেশগুলোতে, এভাবে করে সেগুলো হতো না। তো আমার কাছে মনে হয় যে আমেরিকান ডোমেস্টিক ইনস্টিটিউশনে সেই চরিত্রটি ভেঙে গেছে, এই কেস থেকে আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে আপনার যেটা জাস্টিস ডিপার্টমেন্টকে অবশ্যই পলিটিসাইজ করা হয়েছে, সেটাতে তো কোনো সন্দেহই নাই। এখানে আমরা দেখছি যে কিছু আপনার মানুষ যারা যে রিপাবলিকানই হোক বা ডেমোক্রেটই হোক, তারা একটা তাদের একটা নীতির একটা জায়গা আছে যেখান পর্যন্ত গিয়ে তারা ঠিক করছেন যে না, এটার সাথে আমি সম্পৃক্ত থাকতে পারবো না। আমি আশা করব যে নিউ ইয়র্কের গভর্নর আবার মানে প্রথমবারের মতো মানে একটা ডেমোক্রেটিক গভর্নর, ডেমোক্রেটিক মেয়রকে পদচ্যুত করবেন। কারণ এই যে একটা ওপেনলি আপনার এভাবে করে আপনার ভায়োলেট করা, এটাতে কিন্তু শুধু এরিক অ্যাডামসের কি লাভ হলো সেটা মূল বিষয় না, সেটা অনেকটা মানে সেটা কোনো বিষয়ই না। তার থেকে অনেক বড় কথা যে এই ইনস্টিটিউশনটার প্রতি মানুষের যে ট্রাস্ট সেটা একদম চলে গেল। ডেমোক্রেটদের অনেক অনেক তারা অনেক রকমের ভুল করেছে, এবং সবচেয়ে বড় কথা যে ট্রাম্পের মতো ক্যান্ডিডেটের কাছে দুইবার হারা, মানে এর থেকে লজ্জাজনক আর কোনো কিছু হয় না। তাদের অনেক ভুল আছে, কিন্তু তাদের যদি এই জিনিসগুলো শুধরে নিতে হয়, তাদের কতগুলো নীতিগত জায়গায় তাদের দৃঢ় অবস্থান নিতে হবে, এবং এটা হয়তো একটু সুযোগ। এবং এরিক অ্যাডামসের আমি আসলে তার পলিটিক্যাল আমি তার মানে ভাগ্য আমি খুব প্রসন্ন দেখি না। এই যাত্রায় যদি উনি বেঁচেও যান, তারপরও আমার কাছে মনে হয় নির্বাচিত হওয়া তার জন্য কঠিন হবে। আর এটা এত ওপেনলি এইভাবে করে ফ্লন্ট করে করা হচ্ছে, এটা কিন্তু মানে এটা হজম করা কঠিন। এবং সবচেয়ে বড় কথা যে ব্যক্তি হিসেবে তার যে বেনিফিট হোক বা না হোক, মানে এই যে ইনস্টিটিউশনটা একেবারে ওপেনলি মানে এটাকে ব্যবহার করা হচ্ছে, এটার একটা অনেক আপনার লং টার্ম ইম্প্যাক্ট। জি, প্রফেসর ডক্টর গোলাম মাদবর, আপনি একটি স্যাংচুয়ারি সিটিতেই থাকেন, নিউ জার্সিতে, এবং নিউ ইয়র্কও সেই রকমই একটি স্যাংচুয়ারি সিটি। সেখানে এরিক অ্যাডামস বলছিলেন তার সিটির লয়ের বাইরে গিয়ে তিনি আইসকে সহযোগিতা করবেন, এবং তিনি বলছেন যে অপরাধীদেরকে বিতরণ করার বিষয়টি তিনি শুরু থেকে বলছিলেন, ইভেন বাইডেন প্রশাসন থাকতেও তিনি বলছিলেন। এখন যেটি হচ্ছে 235 বছরের ইতিহাসে আমরা বলছিলাম যে কোনো ইলেক্টেড মেয়রকে নিউ ইয়র্কে এরকম অপসারণ করা হয়নি, কিন্তু কেতি হুকুল এটি দেরিতে হলেও করবেন কিনা, কারণ সামনে তো গভর্নর নির্বাচনও আছে, এবং সেই নির্বাচনে কেতি হুকুলের জন্য এটি বড় চ্যালেঞ্জ হতে পারে যদি সিটির সব ডেমোক্রেটরা যে এখানে এক বাক্যে বলছে এরিক অ্যাডামসকে সরিয়ে দেওয়া দরকার, এখন যদি সরিয়ে দেওয়া না হয় তাহলে তো তার নির্বাচনে এটি প্রভাব পড়তে পারে কিনা। আসলে ডেফিনেটলি পড়বে প্রভাব। তো তার আগে আমি একটু বলি, আসলে একটা দেশের, বিশেষ করে দেশগুলো ওয়েস্টার্ন ইউরোপিয়ান কান্ট্রিজ বা ওয়েস্ট যেটাকে বলা হয়, প্লাস হচ্ছে আপনার নর্থ আমেরিকা, অস্ট্রেলিয়া ইজ ইনক্লুডেড টু, এই কান্ট্রিগুলো কিন্তু সবচেয়ে বড় বলবো যে মূল কার্যকরী বিষয় সেটা হচ্ছে আপনার জুডিশিয়াল সিস্টেম। তো এই জুডিশিয়ারি বিশেষ করে এটাই কিন্তু চেক অ্যান্ড ব্যালেন্স রাখে এক্সিকিউটিভ ব্রাঞ্চ। এক্সিকিউটিভ ব্রাঞ্চ বলতে আমরা জানি প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে তার ক্যাবিনেট এবং তার যে গভর্নমেন্ট ইনস্টিটিউশন গুলো। তো এখন রক্ষকেই যদি বক্ষক হয়ে যায় তো মুশকিল। তো এই যে আপনি দেখুন একজন বা কয়েকজন যে আপনার জাস্টিস সিস্টেমের লোকজন যে আপনার রেজিগনেশন দিয়েছেন, এই ধরনের লোক কিন্তু এখন কিন্তু আস্তে আস্তে কিন্তু মার্জিনালাইজড হয়ে যাবে। সিভিল সার্ভিসকে যেভাবে করছে, গভর্নমেন্ট ডজ বলে না, ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি যেভাবে থ্রেট করছে আর কি। তো এরিক অ্যাডামসের যে বিশেষ করে যে মূল যেটা হবে আপনার নো রি-ইলেকশন ফর মেয়র এরিক অ্যাডামস। নাম্বার ওয়ান হচ্ছে হি শুড নট অ্যাকচুয়ালি ফরগেট হি ইজ এ মাইনরিটি পার্সন। এটা কিন্তু তাকে কিন্তু ক্ষমতায় আনছে কিন্তু ইমিগ্রেন্টরা, এবং এই যে কুইক প্রোর মাধ্যমে সে বেনিফিটটা যেটা দিতে চাচ্ছে ইজ গোয়িং টু এফেক্ট পার্টিকুলার নিউ ইমিগ্রেন্টস দো ও বিকাম দ্য নিউ সিটিজেন্স, তাই না? এদের ভোটগুলো কিন্তু সব সে হারাবে, এবং এটা কিন্তু ডেমোক্রেটিক পার্টির জন্য একটা চ্যালেঞ্জ হবে। একজন ডেমোক্রেটিক পার্টির মেয়র এইভাবে রিপাবলিকানের সাথে যে
কুইট প্রোর জন্য সে যে হাত মেলাচ্ছে, সেটা কিন্তু অলরেডি হি লস্ট ইট অলরেডি কিন্তু আপনার ক্রেডিবিলিটি। সুতরাং তার জন্য কিন্তু, এবং আমার মনে হয় যে গভর্নরের বোধ হয় ইফ দিস ইজ গোয়িং টু গো লাইক দিস ওয়ে, আই থিঙ্ক শি শুড অ্যাকচুয়ালি টেক অ্যাকশন। 235 বছর হয় নাই, তার মনে যে হবে না, সিচুয়েশন এই ধরনের আকার হয়নি, সিচুয়েশন যেহেতু হয়েছে তার প্রতি আমার মনে করেছি। আর ইনস্টিটিউশন ম্যাটার, এই ইনস্টিটিউশন গুলোকে যদি আপনি কলাপস করে দেন, যেটা করতে চাচ্ছে এখন, দেখুন ওইটা বোধহয় বলা হয়েছে, আমি দেখলাম যে প্রেসিডেন্ট ট্রাম্পের মাথায় হোয়াইট হাউস থেকে একটা ক্রাউন পরিয়ে দিয়েছেন। দিস কান্ট্রি রুল বাই দ্য লস, তাই না? ইট ডাজন্ট অ্যাকচুয়ালি রুল বাই দ্য কিং, যেটা হচ্ছে আমরা ডিফারেন্সিয়েট করি আর কি দেশগুলো বেশ করে চলে। তো এখন সেখানে যদি এভাবে ইন্টারফেয়ারেন্স করে, ইফ গভর্নর ইজ নট গোয়িং টু স্ট্যান্ড এগেইনস্ট দিস পার্সন, পাঁচটা যে তার এগেইনস্টে কেস আছে, এবং তার পপুলারিটি কিন্তু অলরেডি কিন্তু কমে গিয়েছেন, তার এর ভিতরে কিন্তু মানুষ, বিশেষ করে নিউ ইয়র্কের মানুষ কিন্তু আপনার অত সহজে কিন্তু তাকে একেবারে ছেড়ে দেবেন না, যে ওয়েল দিস ইজ হোয়াট ইউ আর ট্রাইং টু ডু উইথ আওয়ার ম্যান্ডেট এট আওয়ার কস্ট, এবং দ্যাটস গোয়িং টু এফেক্ট অ্যাকচুয়ালি দ্য নিউ ইয়র্ক সিটি। সে যেগুলো করতে চাচ্ছে আর কি, বিশেষ করে যদি প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে সেই কুইট প্রো যে স্বার্থে বিনিময় করে আর কি। সো আলটিমেটলি আমার মনে হয় এটা ইট হ্যাজ এ ইমপ্লিকেশন ফর ইটস রি-ইলেকশন, এবং আমার মনে হচ্ছে গভর্নর বোধহয় if she is not going to take action on this, she is going to also pay a price for that. এবং আলটিমেটলি নিউ ইয়র্ক কিন্তু দেখেন এক সময় কিন্তু ব্লু হয়তো রেডে টার্ন হওয়ার জন্য একটা দেখা যাচ্ছে, সূচনা বা একটা ইন্ডিকেশন দেখা যাচ্ছে। তো দিস ইজ আই থিঙ্ক দ্য মেইন থিং। আমি আরেকটু কথা বলবো, আপনার দেখেন ইউনাইটেড স্টেটস এর, আমরা এর আগে একটু বলতেছিলাম যে এটা এর একটা মহানুভবতা ছিল, একটা এমপ্যাথি ছিল, যেটা হচ্ছে ইউএসএআইডি। ইন্টারন্যাশনাল ক্ষেত্রে কিন্তু পলিটিক্সে বেশ করে আমি একটু ব্যাকে যাচ্ছি আর কি, যে সেই ইউএসএআইডি কিন্তু আপনার স্টপ করতে, মানে ইউএসএআইডি কন্ট্রিবিউশন আপনার তো আমরা জানি, নট অনলি ইনফ্রাস্ট্রাকচার, গুড গভর্নেন্স, ডেমোক্রেসি, এই ইউএসএআইডির মাধ্যমে কিন্তু আমেরিকা কিন্তু এটা কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু কার্যকরী করছিল সেই ইউএসএআইডি গণ। আর একটা কথা বলা হচ্ছিল, আপনি প্রশ্ন করেছিলেন ডক্টর ম্যানস ওমেনকে, যে এটা আপনি আন্তর্জাতিকভাবে কি দেখেন, যে উনি যেটা বললেন যে কলাপস অফ ইউনাইটেড স্টেটস মেবি, আমরা যেটা বলি, আমরা দেখেছি যে মার্কসিজমে যে ইনএভিটেবল ক্লাস স্ট্রাগল, এখানে তো ক্লাস না, এখানে কান্ট্রি আর কি, যে পোলারাইজেশন, এভরি ক্রাইসিস সিচুয়েশন, পৃথিবীর পলিটিক্যাল ক্রাইসিস সিচুয়েশন অলওয়েজ কন্ট্রিবিউট ক্রিয়েটিং নিউ পোলারাইজেশন। এবং আমরা কিন্তু পৃথিবীতে নিউ পোলারাইজেশন বোধহয় অলরেডি দেখছি আর কি, যে অনেকগুলো হয়েছে, আবার এখন অনেকগুলো কিন্তু আবার দেখা যাচ্ছে এইদিকে গিয়েছে, আবার এখন রাশিয়া আমেরিকা আবার ক্লোজ হওয়ার চেষ্টা করছে। সো শুধু চায়নাই বোধহয় এখন এনিমি, এই ধরনের একটা আসছে। সো দেয়ার আর আদার পোলারাইজেশন ইজ গোইং টু কাম আউট অফ দিস ক্রাইসিস সিচুয়েশন। আলটিমেটলি বোধহয় দ্যাট ইজ দ্য ওয়ে, আমরা যেটা বলি চেক অ্যান্ড ব্যালেন্স, আন্তর্জাতিকভাবে যেটা ultimately that's going to happen automatically, spontaneously, আমার মনে হয় that's what is going to happen. You will see more polarization. আমি জানি না সেই ন্যাটো কান্ট্রি গুলো কোন দিকে যায়, বা ইন্ডিয়ার একটা বিরাট রোল আমরা যেটা দেখতে পাচ্ছি আর কি, বা যে মিডল ইস্টার্ন কান্ট্রিজ গুলো, they are also watching everything very closely. তাদের অলরেডি কিন্তু তাদের ডোর স্টেপে যে ধরনের একটা অন্যায় হচ্ছে, সেটা তো আসলে আপনার মানুষ তো, আমরা বিবেকের নিয়ে তো চলি আমরা। সো দ্যাট ইজ, এবং এতগুলো মানুষের জীবনের বিনিময়ে গাজা, এবং এর পরে তারপরেও কিন্তু স্টপ নাই, তারপরে যেটা করতে চাচ্ছে সেটাও তো অনেকটা ওই যে ইউক্রেনকে যেভাবে ট্রিট করছে, গাজার মানুষকে সেভাবে ট্রিট করছে। সো আমেরিকা আমার মনে হচ্ছে একটু বিতর্কিত হয়ে যাচ্ছে আপনার বক্তব্য সমর্থনে একটু বলবো, সেটি হলো যে স্যার জন মেজর, তিনি 1990 থেকে 1997 সাল পর্যন্ত ব্রিটেনের প্রধানমন্ত্রী দায়িত্বে ছিলেন। তিনি বিবিসিকে সম্প্রতি একটি সাক্ষাৎকার দিয়েছেন আমেরিকার এইসব নীতি নিয়ে, এবং সেখানে তিনি বলছিলেন যে আমেরিকা যেভাবে আইসোলেট হয়ে যাচ্ছে এবং একটা শূন্যতা তৈরি হচ্ছে, এই শূন্যতাটা রাশিয়া এবং চায়না তারা ফিল আপ করার জন্য এগিয়ে আসবে, এবং দিনে দিনে হয়তো আমেরিকার যে আইসোলেশনের নীতি, সেটি আমেরিকার জন্য শুভ কিছু বয়ে আনবে না বলে তিনি আশঙ্কা করছিলেন। যাক, সামনের দিনগুলোতে নিঃসন্দেহে আমরা এইসব বিষয় নিয়ে বিশ্লেষণ করার জন্য আরো সময় পাবো। আজকের মতো আমাদেরকে শেষ করতে হচ্ছে, সময় শেষ হয়ে গেছে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান মতামত এবং সময়ের জন্য, এবং দর্শক যারা দেখছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো। ভালো থাকবেন। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।